রাজধানীতে বাসা প্রতি ময়লা বিল ১০০ টাকা হলেও আদায় করা হচ্ছে দ্বিগুণের বেশি। 400 টাকা, রুম প্রতি 100 টাকা। 100 টাকা পাইলে একদিনের বাজার চলে, আমরা 100 টাকা দিলে আমরা কাম করতে এটা জানি না। ময়লা ফালাইলো দিতে হইব, না ফালাইলো দিতে হইব। খোঁজ নেই ৬০০ কোটি টাকার, অভিযোগ কাউন্সিলর সহ বিভিন্ন সমিতির বিরুদ্ধে। কমিশনার আসার পর 3 মাস তারে দিছি, 25,000 টাকা চাইছিল, হাত পাও ধরিয়া 1,000 টাকা কম দেই। বলো পুলিশিং উন্নয়ন কমিটি মাসে টাকা দিয়ে হইল গিয়া 50,000। যদি এরকম হয় আমি রাজনীতি ছাড়া কাউন্সিলর রিভিশন করব। আমরা কিন্তু সেই সকল সংগ্রহকারীকে আমরা নিয়ে আসছি, তাদের সাথে আমরা কথা বলছি, নিবৃত্ত করার চেষ্টা করছি। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রাম সহ আরও 25 জেলায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শেষেই গণপ্রয়োগ শুরু। সমালোচনা বন্ধের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। মাত্র 20 বছর বয়সে কোটি টাকার মালিক, এনএসআই পরিচালক পরিচয়ে প্রতারণা। করোনা সহায়তার নামে হাতিয়ে নিয়েছে বিপুল অর্থ, রাজধানীতে তরুণ গ্রেফতার। এবং তুষারে ছেয়ে গেছে লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহর, যান চলাচল ব্যাহত। জাপানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতে বিপর্যস্ত জনজীবন, অর্ধ শতাধিক ফ্লাইট বাতিল। ঢাকার 2 সিটিতে ফ্ল্যাট প্রতি ময়লার বিল সর্বোচ্চ 100 টাকা নির্ধারণ করে দেওয়া হলেও আদায় করা হচ্ছে 150 থেকে 300 টাকা। সেবা না নিলেও গুনতে হচ্ছে বিল। ময়লা সংগ্রহকারীরা বিল বাবদ বছরে 612 কোটি টাকা আদায় করলেও উত্তর সিটি কর্পোরেশন এ থেকে কোনো অর্থই পায় না, আর দক্ষিণ সিটি কর্পোরেশন পাচ্ছে মাত্র 9 কোটি টাকা। শাকির আহমেদের রিপোর্ট। বর্জ্য সংগ্রহকারীরা বাসা থেকে ময়লা সংগ্রহ করে তা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে যায়। এর জন্য ময়লা সংগ্রহকারীরা ফ্ল্যাট প্রতি সর্বোচ্চ 100 টাকা বিল নিতে পারবে বলে নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফ্ল্যাট প্রতি সর্বোচ্চ 100 টাকা ময়লার বিল নির্ধারণ করে দেয়া থাকলেও 49 নম্বর ওয়ার্ডের ধলপুর এলাকায় প্রতিটি রুম থেকে নেওয়া হচ্ছে 100 টাকা ময়লার বিল। প্রতি ফ্ল্যাট থেকে 400 টাকা, রুম প্রতি 100 টাকা। 100 টাকা পাইলে একদিনের বাজার চলে, আমরা 100 টাকা দিলে আমরা কাম করতে এটা জানি না। ময়লা ফালাইলো দিতে হইব, না ফালাইলো দিতে হইব। এক রুমের 100 টাকা চায়, আমাদের ফ্ল্যাট বাসা না, এটা রুম বাই রুম। ময়লা সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো 2 সিটি থেকে বছরে 612 কোটি টাকা আদায় করে, অথচ এ অর্থ থেকে দক্ষিণ সিটি কর্পোরেশন পায় মাত্র 9 কোটি টাকা, আর উত্তর সিটি কর্পোরেশন এ অর্থের কোনো অংশই পায় না। বাকি 603 কোটি টাকার কোনো হিসাব নেই। উত্তর সিটির 8 নম্বর ওয়ার্ডে ময়লা সংগ্রহকারী ফ্রেন্ডস কল্যাণ সংঘ নামের একটি প্রতিষ্ঠানের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর আবুল কাশেম মোল্লা প্রতি মাসে 24,000 টাকা করে চাঁদা নেন। আরেকটি প্রতিষ্ঠান চাঁদা দেয় উন্নয়ন সমিতিকে। এসব টাকা কোথায় খরচ হয় তার কোনো সদুত্তর মেলেনি। কমিশনার আসার পর 3 মাস তারে দিছি, 25,000 টাকা চাইছিল, হাত পাও ধরিয়া 1,000 টাকা কম দেই। যদি এরকম হয় আমি রাজনীতি ছাড়া কাউন্সিলর রিভিশন করব। বলো পুলিশিং উন্নয়ন কমিটি মাসে টাকা দিয়ে হইল গিয়া 50,000। ওইটা আমরা বলো উন্নয়নের কাজে খাতে খরচ করি, শুধু উন্নয়ন খাতে। আর টেন্ডার প্রক্রিয়ায় আনার পর এসব অব্যবস্থাপনা দূর হবে বলে আশা ডিএনসিসির। এদেরকে আমরা একটা নীতিমালার আন্ডারে নিয়ে আসছি, ওখানে বলা আছে যে তার কত টাকা পর্যন্ত সে নিতে পারবে সর্বোচ্চ। আমি আশা করছি যে এটা যখন আমরা ইমপ্লিমেন্ট করবো, ইনশাল্লাহ এখন যে অবস্থা আছে অনেক উন্নত হবে। নির্ধারিত বিলের বাইরে কেউ অর্থ আদায় করলে টেন্ডার বাতিল সহ ব্যবস্থা নেওয়ার কথা বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আমরা কিন্তু সেই সকল সংগ্রহকারীকে আমরা নিয়ে আসছি, তাদের সাথে আমরা কথা বলছি, নিবৃত্ত করার চেষ্টা করছি। যদি না নিবৃত্ত হয় পরবর্তীতে আমরা তাদের নিবন্ধন বাতিল করে দেব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গাছ থেকে খেজুরের রস পেড়ে পরম যত্নে চলছে গুড় তৈরি। রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে সেই গুড় চলে যাচ্ছে ঢাকা সহ দেশের আনাচে কানাচে। খেজুরের গুড় তৈরি ও বিপণন নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বেক্সিমকোর গুদাম থেকে দ্বিতীয় দফায় দেশের 25 জেলায় পাঠানো হলো করোনার ভ্যাকসিন। গতকাল বিকেলে টঙ্গীর ওয়্যার হাউস থেকে গাইবান্ধা, রংপুর সহ 8 জেলায়
জন্য ছেড়ে যায় ফ্রিজার ভ্যান। এরপর সন্ধ্যায় চট্টগ্রাম, বান্দরবন সহ আরও বেশ কয়েকটি জেলার উদ্দেশ্যে রওনা হয় করোনা ভ্যাকসিন বোঝাই বিশেষ ভ্যানগুলো। প্রতিটি বহরেই ছিল পুলিশের কড়া নিরাপত্তা। স্থানীয় প্রশাসন জানায়, দ্বিতীয় দফায় 25 জেলায় পৌঁছে যাচ্ছে প্রায় 24 লাখ ডোজ। এর আগে প্রথম দফায় দেশের 34 জেলায় নেওয়া হয় 26,04,000 ডোজ করোনা ভ্যাকসিন। চট্টগ্রামে পৌঁছে গেছে করোনা ভ্যাকসিনের চালান। সেখানে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিক, মটরশুঁটি বহুল প্রতীক্ষিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকা সেটি কিছুক্ষণ আগে চট্টগ্রামে জেনারেল হাসপাতালে এসে পৌঁছেছে এবং সেটি গ্রহণ করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার এবং সিভিল সার্জন ফজলে রাব্বি, তিনি তা গ্রহণ করেছেন। তো এবারে যে 38টি কার্টুনে যে 4,56,000 টিকা আনা হয়েছে প্রথম ধাপে, পরবর্তীতে আরও আনা হবে তারা জানিয়েছেন। তো এগুলো গ্রহণ করার জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং পাশাপাশি যে পার্শ্ব প্রতিক্রিয়া হলে কোনো জটিলতার সৃষ্টি হলে সেই জটিলতা সমাধানের জন্য 14 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে নিয়ে। এখন এই যে টিকাগুলো কোথায় দেওয়া হয়, বিশেষ করে যে তথ্য আমরা পেয়েছি, এই টিকাগুলো প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শুরু করা হবে। এরপরে সিভিল জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু এগুলো টিকাগুলো দেওয়া হবে এবং এটি কখন থেকে দেওয়া হবে সেটি হচ্ছে আগামী, তারা বলছে যে আগামী 7 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম মেডিকেলে শুরু হবে। এবং কারা এগুলো পাবে, আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, হাসান শাহরিয়ার সাথে কথা বলেছি, তারা বলছে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে চিকিৎসক এবং পুলিশ সহ যারা সামনের সারিতে ছিল তাদেরকে কিন্তু প্রথমে এই টিকাগুলো দেওয়া হবে। এখানে হচ্ছে এই যে গ্রহণের জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং এর পর্যবেক্ষণের জন্য 14 সদস্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং 15টি কেন্দ্র থেকে কিন্তু এই টিকাগুলো দেওয়া হবে। আপনি হয়তো জানেন 8 মার্চ প্রথম যখন ধরা পড়ে করোনা, তখন থেকে এই পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 369 জনের মৃত্যু হয়েছে এবং করোনা আক্রান্ত হয়েছে 32,800-এর বেশি করোনা আক্রান্ত হয়েছে। যদিও ঢাকার পরে আক্রান্ত হার ছিল চট্টগ্রামে সবচেয়ে বেশি এবং এই ঢাকার ভ্যাকসিনগুলো বিতরণ করার পর এখন দেশের বিভিন্ন এলাকার মতো বিভিন্ন জেলার মতো চট্টগ্রামে কিন্তু এই ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে। আপনি হয়তো জানেন সবার যে আগ্রহ, সবার যে দৃষ্টি এই করোনার ভ্যাকসিনের প্রতি, সেই ভ্যাকসিন কিন্তু এসে পড়ছে। কিছুক্ষণ আগেও কিন্তু যে সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যাকসিন যে এখানে ডিস্ট্রিবিউটর যে ছিলেন তিনি সেগুলো এখানে বুঝিয়ে দেন এবং যে স্বাস্থ্য কর্মকর্তা এবং সিভিল সার্জনের কাছে। আরেকটি কথা জানিয়ে রাখি, এই যে টিকা নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, অনেকের মধ্যে ভয় আছে, ভীতি আছে, শঙ্কা আছে আসলে এই টিকা দিয়ে কোনো সমস্যা হবে কিনা। তবে সিভিল সার্জন এবং শাহরিয়ার হাসান বিভাগীয় পরিচালক তারা বলছে কোনো সমস্যা হবে না। এই পর্যন্ত অর্থাৎ চট্টগ্রাম সহ এই পর্যন্ত বাংলাদেশে কোনো ইতিহাস নেই এই পর্যন্ত ভ্যাকসিন সংগ্রহ করে জটিলতা সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামে পৌঁছে গেছে করোনার ভ্যাকসিনের চালান। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। ভ্যাকসিন নিয়ে বিরূপ মন্তব্য করে কিছু লোক সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল মানিকগঞ্জে ভ্যাকসিনেশন কার্যক্রম নিয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন। অযথা বিভ্রান্তি না ছড়িয়ে জনস্বার্থে গঠনমূলক সমালোচনা করারও আহ্বান জানান মন্ত্রী। সমালোচনা করা আর কাজ করা এক বিষয় না। সমালোচনা করবেন অবশ্যই, বাট এরকম সমালোচনা করাটা সঠিক নয় যে সমালোচনা করার মাধ্যমে মানুষের ক্ষতি হবে, মানুষকে ভ্যাকসিন বিমুখ করে দিবেন, এই ধরনের সমালোচনা করার থেকে বিরত থাকা উচিত। কারণ আপনি যদি মানুষকে ভ্যাকসিনের থেকে বিমুখ করে দেন তাহলে পরে তার নিরাপত্তাকে আপনি হুমকির সম্মুখীন করবেন। সকালের সময় আরো থাকছে, 10 মাস ধরে বেতন পাচ্ছেন না রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক কর্মচারীরা। অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, পদত্যাগের দাবিতে অবস্থান। ভাষান্তরে স্থানান্তর করা রোহিঙ্গাদের অলস বসিয়ে না রেখে কার্যক্রম করে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গার্মেন্টস সহ নানা খাতে ব্যবহার করে আয়ের উপযোগী করে তুলতে চায় তাদের। তাই ভাষান্তরে শুরু হয়েছে রোহিঙ্গা নারীদের সেলাই এবং পুরুষদের কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সেলাই মেশিনে কিছু একটা সেলাই করার চেষ্টা করছেন কয়েকজন
রোহিঙ্গা নারী, আবার তাদের সামনে দাঁড়িয়ে কাপড় সেলাইয়ের নানা কৌশল শিখিয়ে দিচ্ছেন বাঙালি প্রশিক্ষকরা। রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোর জন্য একেবারে অপরিচিত দৃশ্য। ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গাদেরকে কর্ম উপযোগী হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ সরকার, আর তাই শুরু করেছে নানা ধরনের প্রশিক্ষণ কর্মসূচি। প্রতিদিনে অন্তত 250 রোহিঙ্গাকে দেওয়া হচ্ছে কৃষিভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি সেলাই প্রশিক্ষণ। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সেলাই প্রশিক্ষণ নিচ্ছেন অন্তত 250 রোহিঙ্গা নারী। মানে বালা করে 250 করে গার্মেন্টস করে দেয়, হামসি কাট দিয়ে হানারা শুক্রিয়া করি বিক্রি করানোর পরে মানে মানে পুজি আজি সুন্দর করি মানে কি পরিবর্তন করা করিব। 3 দফায় কক্সবাজার থেকে যাওয়া 6500-এর বেশি রোহিঙ্গার অবস্থান এখন ভাষাঞ্চলে। এর মধ্যে তরুণ যুবকের সংখ্যাই বেশি। অনেকটা অলস সময় কাটছে তাদের, আর তারাও চায় কর্মক্ষম হয়ে উঠতে। আর হাম হরসকল চাই, হাম হরস চাই, আর খেতে হলা মানে গরিবের 5টা চাই, আর দানা দুনা চাই, আর মানে কি আর খেতে হলা মানে আলসাস গরিবাল্লা চাই। দোয়া মাছ খাওয়া পরে, দোয়া গুছো খাওয়ার সময় দিয়া, খাওয়া লওয়া পরের সময় দোয়া ওষুধ লওয়া পরে, 3 আল্লাহ বলি আর বেশি ফেরেশানি। শুধুই যে সেলাই প্রশিক্ষণ হচ্ছে তা কিন্তু নয়। রোহিঙ্গাদের আবাসন হিসেবে চিহ্নিত ক্লাস্টারের বিভিন্ন অংশে শেড তৈরি করে দেওয়া হচ্ছে কৃষিভিত্তিক নানা প্রশিক্ষণও। হাঁস মুরগি ও মৎস্য পালনও বাদ যাচ্ছে না। বাছাই করে সংশ্লিষ্ট সেক্টরে যাবে, কেউ মৎস্যতে যাবে, কেউ কৃষিতে যাবে, কেউ সেলাই কাজে যাবে। তো এই প্রকল্পটা এই কাজটা শুরু করেছে গত 1 সপ্তাহ যাবৎ। 13,500 ভূমির উপর গড়ে ওঠা এই ভাষাঞ্চলে 1 লাখের বেশি রোহিঙ্গার জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি রাখা হয়েছে কৃষিভিত্তিক আয়ের নানা পথ। ইতিমধ্যে চালু হয়েছে রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য স্কুল। কমল দে, সময় সংবাদ। ব্যবহার সহজ, জ্বালানি খরচও কম, হতে পারে আয়ের মাধ্যমও। এসব কারণে দেশে বাড়ছে মোটরসাইকেলের ব্যবহার। এই চাহিদাকে পুঁজি করে দেশে শিল্প কারখানা গড়ে তুলেছেন উদ্যোক্তারা। বর্তমানে মোটরসাইকেল আমদানিতে শুল্ক হার 152%, অথচ দেশে সংযোজন করলে তা 28%। আমদানি আর তৈরির মাঝখানে শুল্ক হারের বিশাল ব্যবধান বড় ভূমিকা রেখেছে মোটরসাইকেল শিল্পের উন্নয়নে। শুভ খানের রিপোর্ট। উন্নত মানের এমএস শিট মডেল অনুযায়ী কাটা হচ্ছে অবিরামভাবে। ইঞ্জিন বাদে খণ্ডিত এসব শিটের এক একটি অংশ দিয়েই তৈরি হচ্ছে পুরো ফুয়েল ট্যাঙ্ক, মাডগার্ড কিংবা ফ্রেম বডির বিভিন্ন অংশ। প্রাথমিক কাজ শেষে এসব যন্ত্রাংশ আবার পাঠানো হচ্ছে ওয়েল্ডিং শাখায়, যেখানে গিয়ে প্রতিটি যন্ত্রাংশে প্রয়োজনীয় কাটছাঁট হচ্ছে সংযোজন। কর্মীরা জানালেন, ওয়েল্ডিং শপে ফুয়েল ট্যাঙ্ক, মেইন স্ট্যান্ড, রিয়ার ফ্রক, ফুটপ্যাক সহ অন্যান্য যন্ত্রাংশ তৈরি হয়। গুণগত মানও পরীক্ষা করা হয় এই শাখায়। হুন্ডার যে লেগ গার্ড, এই লেগ গার্ডটা কিন্তু আমরা বর্তমানে এখানে উৎপাদন করতেছি, ওনারা আমাদেরকে রিকুইজিশন দিচ্ছে। এরপর পেইন্টিং শাখা হয়ে যন্ত্রাংশগুলো চলে যায় সংযোজন শাখায়, যেখানে পূর্ণাঙ্গ রূপ পায় প্রতিটি মোটরসাইকেল। মডেল এখানকার লোকজন করে, কিছু মেকানিক আছে যাদেরকে আমরা বাইরে থেকে ট্রেন করে নিয়ে আসছি। ময়মনসিংহের ভালুকায় কারখানা স্থাপন করে ইঞ্জিনের কিছু অংশ বাদে মোটরসাইকেলের 80% বেশি যন্ত্রাংশ তৈরি করছে দেশীয় প্রতিষ্ঠান রানার। সরকারের শুল্ক ছাড়ের সুযোগ নিতে রানার ছাড়াও ভারতের বাজাজ, টিভিএস ও হিরো, জাপানের হোন্ডা, সুজুকি ও ইয়ামাহাও বাংলাদেশে কারখানা স্থাপন করেছে। একটা কম্পোনেন্টসের দামই একটা জামার দামের থেকে বেশি। একটা মোটরসাইকেলে প্রায় 500-র বেশি কম্পোনেন্টস আছে। এই কম্পোনেন্টসগুলো যে বানানো এবং এক্সপোর্ট করার জন্য অন্য দেশরা চাচ্ছে, আমাদের সাথে কিন্তু বহু দেশ কথা হচ্ছে যে তুমি বানায় দাও। বর্তমানে দৈনিক 20 থেকে 25টি মডেলের 500 মোটরসাইকেল উৎপাদন করছে রানার। অভ্যন্তরীণ বাজারের জন্য সর্বোচ্চ 165 সিসি এবং রপ্তানির জন্য সর্বোচ্চ 200 সিসির মোটরসাইকেল তৈরি হচ্ছে। এর মধ্যে 10 থেকে 12টি মডেল রপ্তানি হচ্ছে পার্শ্ববর্তী দেশ নেপালে, এবং রপ্তানির অপেক্ষায় রয়েছে আফ্রিকার আরও কয়েকটি দেশ। শুভ খান, সময় সংবাদ, ভালুকা, ময়মনসিংহ। 10 মাস ধরে বেতন পাচ্ছেন না রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বেতনের দাবিতে সোচ্চার শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে কলেজ ফান্ডের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। তার পদত্যাগের দাবিতে শনিবার রাত থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। তবে অভিযুক্ত অধ্যক্ষ তার বিরুদ্ধে সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
করোনাকালে এমনিতেই কঠিন হয়ে উঠেছে জীবনযাপন, এর ওপর আবার মাসের পর মাস বেতন পাচ্ছেন না রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের ভর্তি ফি সহ অন্যান্য একাডেমিক খরচ নগদ ক্যাশ আকারে উত্তোলন করে আত্মসাৎ করছেন অধ্যক্ষ আব্দুল জব্বার মিয়া। এছাড়া কলেজ সংস্কার, আসবাবপত্র ক্রয় এবং সৌন্দর্য বর্ধনের নামে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগও তোলেন শিক্ষকরা। স্টুডেন্টদের বেতন ক্যাশ কালেকশন নেই, ফর্ম ফিল আপ এগুলো উনি ক্যাশে নিয়ে নেন, নিয়ে এটি ব্যাংকে জমা না দিয়ে এটি ওনারা ভাগবাটোয়ারা করে নিয়ে যান। কলেজের সৌন্দর্য বর্ধনের নামে এবং কলেজের যে সংস্কার নামে যে কোটি কোটি টাকা সে দুর্নীতি হয়েছে সেগুলো সে ব্যক্তিগত কাজে ইউজ করেছে। পাওনা বেতনের দাবি ও অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে শনিবার রাত থেকে কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন শিক্ষকরা। তারা বলছেন, কলেজ থেকে প্রতি মাসে প্রায় 2 কোটি টাকা আয় হলেও আব্দুল জব্বারের দুর্নীতির কারণে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষক কর্মচারীরা। প্রতি বছর আয় প্রায় 20 কোটি টাকার মতো উপরে হওয়ার কথা, কিন্তু সেটা আয় দেখানো হতো না এবং ব্যয় যেটা হওয়ার কথা ছিল 13 থেকে 14 কোটি টাকা, সেটার ব্যয় অনেক বেশি দেখানো হয়েছে, যার কারণে ব্যালেন্স থাকতো না। উনি আমাদের প্রশাসন চালাইতে পারবে না, ওনাকে আমরা চাই না, ওনার পদত্যাগ আমরা দাবি করতেছি। কলেজ পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ক্যাসিনো খালিদের মদদে ডক্টর আব্দুল জব্বার মিয়া 2010 সাল থেকে 18 সাল পর্যন্ত উপাধ্যক্ষের দায়িত্ব পালন করে 2019 সালে অধ্যক্ষ হন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকারের পাশাপাশি টাকার অভাবে বেতন দেয়া যাচ্ছে না বলে দাবি কলেজ অধ্যক্ষের। এগুলিরও ভিত্তিহীন বানোয়াট, এগুলি আমাদের শিক্ষক কর্মচারীরা তারা অল্প কয়েকদিন এগুলি করতেছে, কলেজকে একটা অচল অবস্থার সৃষ্টি তৈরি করতেছে। 10,000 শিক্ষার্থীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষক সহ 245 জন কর্মচারী কর্মকর্তা রয়েছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। হিম বাতাস ও কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব। মৌটুসী, ধন্যবাদ। এক কথায় যদি বলি, শীতের যে অবস্থা একেবারে জমে যাওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছে রাজশাহীতে। দৃষ্টিসীমা কমে যে কুয়াশার আধিক্য সেটি কিন্তু সকাল থেকে আমরা দেখছি বেলা বাড়বার সাথে সাথে কমে আসেনি, বরং বেড়েছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে সকাল ভোর 6টার সময় যে সর্বনিম্ন তাপমাত্রাটি রেকর্ড করা হয়েছিল সেটি 6.2 ডিগ্রি সেলসিয়াস, সেটি আরও খানিকটা কমে এসেছে এবং সকাল 9টার সময় যে তাপমাত্রাটি থাকবে সেটিকেই সব থেকে চূড়ান্ত বলে তারা বিবেচনা করেন। তবে এখন এই পরিস্থিতিতে আবহাওয়া অফিসের তাপমাত্রা যেমনটাই বলুক না কেন, আমরা যেটি দেখছি বাইরে সেটি একেবারেই কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ এবং পুরো নগর জুড়ে কুয়াশার চাদরে ঢাকা আছে, যার কারণে নগরের প্রত্যেকটি রাস্তাঘাটে এবং যে মহাসড়কগুলো আছে সেখানে কিন্তু যান চলাচল করছে অতি সাবধানে এবং যেহেতু দৃষ্টিসীমা কমেছে সে কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি যে হেডলাইট জ্বালিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে। কয়েকজন চালকের সাথে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তারা বলছেন যে আসলে হেডলাইট জ্বালিয়েও আসলে খুব বেশি যে কাজের কাজ হচ্ছে সেটি কিন্তু তাদের হচ্ছে না, বরং শীতে একেবারে জুবুথুবু অবস্থা হয়ে আছে তাদের এবং হাত পায়ে ঠান্ডা অনুভূত বেশি হওয়ায় তারা কিন্তু গাড়ি খুব ধীরে চালাচ্ছেন এবং দুর্ঘটনা যাতে করে এড়াতে পারেন সেভাবে আসলে গাড়ি চলাচল করছে। এর পাশাপাশি নগরীর রেলগেট এলাকা থেকে শুরু করে ভদ্রা এবং তালাইমারি এই সমস্ত জায়গায় কিন্তু নগরীর উপকণ্ঠগুলো থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে কাজের সন্ধানে যে সমস্ত মানুষেরা আসেন তারা কিন্তু অনেকে শীতের কারণে এখনো পর্যন্ত কাজ না পেয়ে অনেকটা অলস সময় কাটাচ্ছেন এবং ছিন্নমূল যে সমস্ত এলাকা আছে, নদী পাড়ের মানুষ, চরাঞ্চলের মানুষ এবং খোলা আকাশের নিচে যারা থাকেন তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। শীতের কারণে যে হিম বাতাস এবং সেই বাতাসের কারণেই কিন্তু নানা ধরনের সমস্যা হচ্ছে এবং এই শীতজনিত নানা ধরনের সমস্যায় কিন্তু আসলে ভুগছেন বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা। তো সেই ক্ষেত্রে চিকিৎসকরাও তাদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে। রাজশাহীর এই রকম একটি অবস্থা, সেটি প্রায় বেলা গড়িয়ে 10টা থেকে 11টা পর্যন্ত থাকবে বলে আবহাওয়া অফিস বলছে। তো মৌটুসী, রাজশাহীর শীতের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। শীতের তীব্রতা সম্পর্কে রাজশাহী থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। দেশের বাইরের খবর। তুষারে ছেয়ে গেছে লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহর, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ কয়েকটি অঙ্গরাজ্যে তুষারপাত অব্যাহত আছে। এদিকে জাপানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বরফের স্তূপ জমে যাওয়ায় রেল চলাচল বন্ধের পাশাপাশি অর্ধ শতাধিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। বরফে বরফে ঢাকা পথঘাট আর বাড়ির ছাদ, সফেদ তুষারে ছেয়ে গেছে জাপানের উত্তরাঞ্চল। শনিবার 60 সেন্টিমিটারের বেশি তুষারপাত হয় হোক্কাইদো দ্বীপ ও এর আশপাশের এলাকাগুলোতে। এতে গুরুত্বপূর্ণ অনেক অঞ্চলে বরফ জমে থাকায় বন্ধ থাকে যান চলাচল। বৈরী আবহাওয়ার কারণে অন্তত 78টি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ রাখা হয়। ঝোড়ো হাওয়া, তুষার ঝড় আর তুষার ধসের আশঙ্কা জানিয়ে স্থানীয়দের সতর্ক থাকতে বলেছে দেশটির আবহাওয়া দপ্তর। বরফের ভারী আস্তরণে মাইলের পর মাইল অঞ্চল ছেয়ে গেছে লন্ডনের সড়কে। কিছু কিছু এলাকায় সারাদিনই যান চলাচল বন্ধ থাকে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় তীব্র শীতে জবুথবু অবস্থা ব্রিটেনবাসীর। বেশ কিছু এলাকায় সাময়িক সময়ের জন্য দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওরেগন অঙ্গরাজ্য সহ কয়েকটি এলাকায় শনিবারও তুষারপাত অব্যাহত থাকে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নেমে আসতে পারে। বিভিন্ন এলাকায় তুষার ঝড়ের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। রাজশাহীর বিভিন্ন উপজেলায় খেজুরের রস দিয়ে গুড় তৈরি করছেন গাছিরা। এই গুড় স্থানীয় বাজারে পাইকারি বিক্রি করছেন তারা। ব্যবসায়ীদের হাত ঘুরে গুড় চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। আব্দুস সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। ভোরের আলো ফোটার পর গাছিরা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করেন। সংগৃহীত রস টিনের পাত্রে ঢেলে জাল দিয়ে গুড় তৈরির প্রক্রিয়া শুরু হয়। আস্তে আস্তে রস গাঢ় হয়ে রূপ নিতে থাকে গুড়ে। পরম যত্নে গাছিরা সুস্বাদু মশলা ও লালি গুড় তৈরি করেন। এরপর বিভিন্ন আকারের ছাকে বসিয়ে গুড়ের প্রস্তুতি শেষ করেন। এরপর বিক্রির জন্য বাজারে নেন। শীতের এই মৌসুমে পাটালি মশলা ও লালি গুড় তৈরি করেই চলে গাছিদের জীবন সংসারের চাকা। আমাদের 100টা গাছ আছে এবং সেই গাছ থেকে আমরা রস নামা নিয়ে আসি। আমাদের গুড়ের একটু বেশি চাহিদা, মানে চিনি না মিশিয়ে আমরা গুড় তৈরি করি। প্রতিদিন আপনার 20 কেজি 15 কেজি 20 কেজি এভাবে গুড় হয়। রোববার ও বুধবার এই দুদিন সকাল থেকেই জমজমাট হয়ে ওঠে রাজশাহীর দুর্গাপুর উপজেলার গুড়ের হাট। চলে পাইকারি দরে বেচা কেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা এই হাট থেকে চাহিদা অনুযায়ী খেজুরের গুড় কিনে নিয়ে যান। মান ভালো, আমরা মূলত চাপাই থেকে এসেছি। এখানে বাইরের পার্টি এসে নিয়ে যায়, বিভিন্ন এলাকায় বিক্রি করে। আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি পাইকারি, আর ঠান্ডা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। বর্তমান বাজারে এসব গুড় পাইকারি বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে। দাম ভালো পাওয়ায় সন্তুষ্ট গাছিরা। বাজার 80, 82, 84, গুড় ভালো, মানসম্মত গুড় ভালো। বছর বাজারটা ভালো পানো, 80 থেকে 82, 85, 105 পর্যন্ত বেশি। প্রায় 6000 গাছি রাজশাহীর বিভিন্ন উপজেলায় খেজুরের গাছ লিজ নিয়ে রস সংগ্রহের উপযোগী করে তৈরি করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে বাসা প্রতি ময়লা বিল 100 টাকা হলেও আদায় করা হচ্ছে দ্বিগুণের বেশি। খোঁজ নেই 600 কোটি টাকার। অভিযোগ কাউন্সিলর সহ বিভিন্ন সমিতির বিরুদ্ধে। চট্টগ্রাম সহ আরও 25 জেলায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শেষে গণপ্রয়োগ শুরু। সমালোচনা বন্ধের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। এবং তুষারে ছেয়ে গেছে লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহর। যান চলাচল ব্যাহত। জাপানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতে বিপর্যস্ত জনজীবন, অর্ধ শতাধিক ফ্লাইট বাতিল। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।